প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। ভিডিওর আজকের আলোচনার বিষয় হবে বাংলাদেশের রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আদৌ যাবে কিনা। মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন, সেখানে রোহিঙ্গাদের বিষয়ে কতটুকু আলোচনা হয়েছে, তার সাফল্য কতটুকু। জাতিসংঘের মহাসচিব মিস্টার অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গারা যেখানে আছে সেটা ভিজিট করেছেন, সেখানে তিনি কিছু কথা বলেছেন। এইসব বিষয় এবং বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন ছাড়া সবাইকে পাসপোর্ট দেওয়ার একটা সিদ্ধান্ত সম্ভবত হয়ে গেছে, সবাই খুশি হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। ইদানিং আবার আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু চীন সফর করেছেন, সেহেতু রোহিঙ্গার বিষয়টি এখন আবার সামনে এসছে। রোহিঙ্গারা বাংলাদেশে আছে দীর্ঘদিন থেকে বাংলাদেশে আছে, কিন্তু 2017-তে বা 2016-তে বাংলাদেশে রোহিঙ্গাদের 12-14 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। সেটি কেন প্রবেশ করেছে, বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে। শুধু তৎকালীন সরকার না, দেশের জনগণও স্বাগত জানিয়েছে এই উদ্যোগকে, রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয়া। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। একটা মানবিক কাজ করেছে বাংলাদেশ, সবই ঠিক আছে। এখন বাংলাদেশের জন্য যে বিষয়টি, যে প্রধান উপদেষ্টা যেহেতু চায়নায় গেছেন, তিনি নিশ্চয়ই আমরা অর্থবিত্ত হসপিটাল করা, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতার কথা, বাংলাদেশকে যে অর্থনৈতিকভাবে বিনিয়োগ করার কথা বাংলাদেশে, সেটা যতটুকু শুনেছি অনেক বেশি কম শুনেছি রোহিঙ্গাদের ব্যাপারে চীনা সরকারের ভূমিকা কি হতে পারে। তারা কি চায় আদৌ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা তাদের মিয়ানমারে ফিরে যাক, সে বিষয়টি ক্লিয়ার না। জাতিসংঘের মহাসচিব মিস্টার গুতেরেস বাংলাদেশ সফর করেছেন। তিনি আমরা বুঝেছি, তিনি এখানে এসে বুঝেছেন যে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে চায়। আমরাও চাই রোহিঙ্গারা ফেরত যাক। তবে অনেকে সমালোচনা করেছেন, তো অনেক দিন পরে 7-8 বছর পর তিনি বুঝেছেন যে রোহিঙ্গারা ফেরত যেতে চায়। কিন্তু দুঃখের বিষয় হইল, উনি যখন জাতিসংঘে ফেরত গেছেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত গেছেন, তখন তিনি বিভিন্ন দেশকে উদ্বুদ্ধ করেছেন রোহিঙ্গাদেরকে সাহায্য সহযোগিতা আরও বাড়ানোর জন্য। এটা কিন্তু খুব একটা সুখকর সংবাদ নয়, বরং আলোচনার বিষয় হওয়া উচিত ছিল রোহিঙ্গাদেরকে কিভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায়, সেই বিষয়টি নিয়ে অন্যান্য দেশকে উদ্বুদ্ধ করা, এই উদ্যোগের প্রতি সমর্থন জানানো, রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায়। কিন্তু সেটি আমরা দেখতে পাইনি। তিনি বরং রোহিঙ্গাদের জন্য আরও ফান্ড কীভাবে বিভিন্ন দেশ থেকে কালেকশন করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছেন। এবং আমরা সবাই খুশি হয়েছি, বা রোহিঙ্গাদেরকে টাকা অর্থ কড়ি দেয়া হবে। কিন্তু রোহিঙ্গারা টাকা অর্থ কড়ি যদি বাংলাদেশে পেয়ে যায় এইভাবে, বা পেতে থাকে, তারা কিন্তু দেশে যাওয়ার কথা কখনো ভাববে না। আরেকটি বিষয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এইডের যে সহযোগিতা, এইডের মাধ্যমে বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য দেশকে সহযোগিতা করে, সেটা যেমন বন্ধ করেছে, সবাই খুশি হয়েছে যে রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ সেটিও অনেক কমে যাবে। কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র $73 মিলিয়ন সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, রোহিঙ্গাদের জন্য সাহায্য করছে। অর্থাৎ রোহিঙ্গারা এখানে যাতে সুখে থাকতে পারে, রোহিঙ্গারা এখান থেকে যাবে না। কিন্তু এই টাকা পয়সা না দিয়ে যদি উদ্যোগ নেওয়া হতো যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায়, কিন্তু সেটা আমরা কারোর কাছ থেকে দেখব না। না ভারত, না চায়না, না আমেরিকা, না পশ্চিমা অন্য কোনো দেশ, কারো কাছ থেকে আমরা গত 7-8 বছরে কোনো রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে কোনো উদ্যোগের কথা শুনি নেই। কীভাবে সহযোগিতা করা যায় সেটি আমরা দেখেছি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে আবার $73 মিলিয়ন কেন দিচ্ছে, এটারও একটা উদ্দেশ্য আছে। তারা আমাদের যে সেন্ট মার্টিন নিয়ে একটা কথা হচ্ছে, আমাদের পরিবেশ উপদেষ্টা ওখানে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। সেটাও কেন, কি হতে যাচ্ছে সেখানে, কেউ বলছেন ওখানে কচ্ছপের চাষ হচ্ছে, কচ্ছপ বাচ্চা দিয়েছে, তার প্রবাল চাষ হচ্ছে। কিন্তু শুধু প্রবাল চাষ বা কচ্ছপ চাষের জন্য তো সেন্ট মার্টিন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে স্থাপনা করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের আধিপত্য বিস্তার করতে চায়। রোহিঙ্গাদেরকে হঠাৎ কেন টাকা পয়সা দেওয়া হলো? প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন, চায়না গিয়েছেন, কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে চাইনিজ সরকার থেকে কোনো গুরুত্বপূর্ণ কথা বের করে আনতে পারেননি। তাছাড়া এখন সবচেয়ে অ্যালার্মিং যেটা,
সেটা হচ্ছে রোহিঙ্গারা, যে বলা হয়েছে রোহিঙ্গারা আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা কাদের উদ্দেশ্যে কেন প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার না। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, পশ্চিমা দেশগুলোর স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে, ভারতেরও কিছু কিছু আছে। অর্থাৎ রোহিঙ্গাদেরকে যদি এখন প্রশিক্ষিত করা যায়, বাংলাদেশে ওই উখিয়া অঞ্চলে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু আরাকান আর্মি এবং রোহিঙ্গারা যদি এক হয়ে যায়, একসাথে মার্চ করে, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। বা বাংলাদেশের ভিতরে অশান্ত পরিবেশ তৈরি করবার জন্য এই রোহিঙ্গাদেরকে কোনো কোনো গোষ্ঠী কাজে লাগাতে পারে। বাংলাদেশে জঙ্গিবাদী যারা হচ্ছে ইসলামের নামে, বিশেষ করে হিজবুত তাহির বা অন্যান্য সংগঠন, আইএস, এই সংগঠনগুলো কিন্তু অনেকে বলছেন যে উখিয়ার সেই রোহিঙ্গাদের সাথে মিশে যাচ্ছে। সেই রোহিঙ্গারা অস্ত্রের তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য। বাংলাদেশ সরকার অস্থির থাকবে। আরেকটা ভুল কাজ হয়েছে, অনেকে বলছেন যে সরকার যে পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়েছে, আমরা সবাই স্বাগত জানিয়েছি, সবাই খুব খুশি হয়েছে, কিন্তু এটা নেগেটিভ সাইডও আছে। হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে পাসপোর্ট করার জন্য হয়রানির শিকার হতে হয় বা সময় লাগে। পুলিশ ভেরিফিকেশানটা সহজীকরণ করা উচিত ছিল, যে আরও সহজ, একদিনে যাতে একটা পুলিশ ভেরিফিকেশানটা হয়ে যায়, এটা কিন্তু ভালো। কিন্তু এখন বলা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশান যেহেতু নাই, যেহেতু বাংলাদেশে অবৈধ অন্য দেশ নাগরিক যারা আছে, বিশেষ করে রোহিঙ্গারা, তারা যে কোনো মুহূর্তে পাসপোর্ট পেতে পারে, কারণ পুলিশ ভেরিফিকেশান নাই। পাসপোর্ট হওয়া তো অনেক সহজ হয়ে যাবে, সেটাও একটা আশঙ্কার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেটা বলা হয় যে কি কাজ হচ্ছে কি কাজ হয়নি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ইউরোপের ভিসা টিসা পেতে হলে ইন্ডিয়া যেতে হতো, এখন সেটা বাংলাদেশেই হবে। আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন একটু জানাবেন প্লিজ, যে ইউরোপের অ্যাম্বাসিগুলো ঢাকায় হয়েছে কিনা, বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে কিনা বা ভিসা দেওয়া হচ্ছে কিনা, বা ইউরোপের অন্যান্য দেশে যেতে হলো যেটার জন্য ভারত যেতে হতো, সেটা বাংলাদেশ থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো, আর না হলে কখন হবে, কিভাবে হবে, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, আমি যে কথা বলছিলাম, রোহিঙ্গা ইস্যুটা এখন আমাদের উদ্বেগের কারণ। রোহিঙ্গারা যদি সত্যি সত্যি অস্ত্রের ট্রেনিং নিয়ে থাকে, এটাও আমাদের উৎকণ্ঠার কারণ। রোহিঙ্গাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো যে নানান তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, এটাও যদি সত্যি হয়ে থাকে, এটা সত্যি, কিন্তু সেটাও বাংলাদেশের উদ্বেগ উৎকণ্ঠার যথেষ্ট কারণ আছে। কাজে আমরা চাই জাতিসংঘ মহাসচিবকে এনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সঙ্গীরা যেভাবে আনন্দ উল্লাস করেছেন, তিনি ইফতার করতে এসছেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। তিনি বাংলাদেশের 4 দিনের প্রমোদ ভ্রমণ করেছেন, কিন্তু রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে বাংলাদেশের ইচ্ছার প্রেক্ষিতে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি আসেননি, বরং তিনি এসছেন এখানে দেখে গেছেন রোহিঙ্গাদেরকে কিভাবে আরও অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, তাদেরকে এখানে আরও ভালোভাবে রাখা যায়, সেই চেষ্টা তিনি করছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এক অর্থে জনবহুল দেশ বাংলাদেশ, আর অন্যদিকে এত লক্ষ রোহিঙ্গা যদি আমাদের দেশে থেকে যায়, আমাদের ওই অঞ্চলের পরিবেশ নষ্ট হচ্ছে, ওই অঞ্চলের খেলার মাঠ নষ্ট হচ্ছে, ওই অঞ্চলের গাছপালা নষ্ট হচ্ছে, ওই অঞ্চলের ঘাস নষ্ট হচ্ছে, ওই অঞ্চলের মানুষ আতঙ্কে থাকে, ওই অঞ্চলের মানুষের নিরাপত্তা নেই, ওই অঞ্চলের নদী, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিন্তু আমাদের পার্বত্য অঞ্চল। সেই অঞ্চলগুলো এখন বিলীন হতে চলেছে। মানুষ যেখানে, পর্যটকরা যেখানে যেত, ঘুরে বেড়াতো, সেখানে এখন রোহিঙ্গাদের তৎপরতা, রোহিঙ্গাদের সন্ত্রাসী তৎপরতা, রোহিঙ্গাদের মাদকের ব্যবসা আমরা দেখতে পাচ্ছি। এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষদের জন্য সুখকর নয়। প্রিয় দর্শক, রোহিঙ্গার ইস্যুটা নিয়ে এখন সবাই ভাবছে, কথা বলছে এবং নানান সোর্স থেকে আসছে। বর্তমান সরকারও কিন্তু কোনোভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবর্ষণ ফেরত নেওয়ার ব্যাপারে কোনো ভূমিকা রাখতে আদৌ পারবে কিনা সন্দেহ আছে।
সবচেয়ে বড় সুযোগ ছিল, সবাই আমরা বাহাবা দিয়েছি, গুতরেজ মহোদয় বাংলাদেশে এসছেন, মনে হয় কিছু একটা হয়ে যাবে। অনেকেই বারবার বলছেন যে গুতরেজ মহোদয় বাংলাদেশে এসছেন, রোহিঙ্গাদেরকে কিভাবে পার্মানেন্টলি বাংলাদেশে রেখে দেওয়া যায় সেই চেষ্টা তিনি আন্তরিকভাবে করবেন, যেটি বাংলাদেশের মানুষের জন্য সুখকর নয়। ধন্যবাদ।